এসআইআর এর ফাইনাল লিস্টে আপনি দেখতে পাচ্ছেন কাবের নামে লেখা রয়েছে আন্ডার এডুকেশন, আবার কাবের নামে ডিলিটেড লেখা আছে। তাহলে এই লেখাগুলির মানে কি? এই লেখাগুলি থাকলে আপনার নাম কি সম্পূর্ণ ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাবে, না আপনার কাছে কি পরবর্তী সুযোগ রয়েছে লিস্টে নাম তোলবার জন্য? তবে একটা কথা মাথায় রাখবেন, এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়। এরপরে আবারও একটা লিস্ট প্রকাশ হবে, ঠিক ভোটের আগেই আবারও একটা লিস্ট প্রকাশ করবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে দেখে নেব আন্ডার এডুকেশন এবং এই ডিলিটেড এই ব্যাপারগুলির মানে কি, এবং এখান থেকে এর জন্য যদি আপনাদের নামে এগুলি এসে থাকে তার জন্য আপনাদের কি করতে হবে। তো চলুন ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এবার প্রথমে আমরা চলে আসি যাদের নামের পাশে আন্ডার এডুকেশন লেখা রয়েছে, অর্থাৎ যেসব ভোটার লিস্টের নামে আন্ডার এডুকেশন লেখা রয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে যে যাদের হিয়ারিং হয়েছে এবং যাদের জন্য ডকুমেন্টস যারা জমা দিয়েছেন সেগুলি কিন্তু আপাতত বিচারাধীন পর্যায়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেক জেলার যে জাজেসরা রয়েছেন তারা কিন্তু এই ব্যাপার নিয়ে বিচার করবেন, এবং সেই বিচার যদি হয়ে যায় তারপর আপনি বৈধ ভোটার না অবৈধ ভোটার সেটা কিন্তু প্রমাণ হয়ে যাবে। সেই জন্য কিন্তু আবারও একটা লিস্ট বেরোবে। অর্থাৎ যাদের নামের ক্ষেত্রে আন্ডার এডুকেশন এসেছে তাদের এখন এই মুহূর্তে কিচ্ছু করবার দরকার নেই, তারা চুপচাপ বসে থাকুন, কারণ এখনো এটা বিচারাধীন পর্যায়ে রয়েছে। আপনাদের ব্যাপারগুলি যারা জাজেস রয়েছেন তারা এগুলো বিচার করে দেখবে। তাদের একটি টিম তৈরি করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং সুপ্রিম কোর্ট তাদের একটি টিম বানিয়ে দিয়েছে। সেই টিম এই প্রত্যেক কটা যারা নথি জমা দেওয়া হয়েছে প্রত্যেক কটা নথি নিয়ে তারা যাচাই করবে, এবং যাচাই করে দেখবে যে সে প্রকৃত বৈধ ভোটার না অবৈধ ভোটার। এটা কিন্তু তারা বিচার করবে। এই বিচার হয়ে যাওয়ার পর তারপর যাদের নাম বাদ হয়ে যাবে তারা কিন্তু সম্পূর্ণভাবে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ চলে যাবে, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ অবৈধ ভোটার হিসেবে প্রমাণিত হবেন, এবং যারা বৈধ ভোটার তাদের নাম কিন্তু আবার ফাইনাল লিস্টে প্রকাশিত হবে। আমি প্রথমেই বললাম এই লিস্টে কিন্তু ফাইনাল লিস্ট নয়, ভোটের আগে কিন্তু আবার একটা ফাইনাল লিস্ট বেরোবে। কারণ আপনারা জানেন এই ভোটার লিস্টে এখনো যাদের 18 বছর বয়স হয়েছে বা 18 বছর তার বেশি যাদের বয়স, যারা এবার নাম তুলবে ভোটারে, অর্থাৎ যারা এই যে সামনে বিধানসভা ইলেকশন আসছে এই বিধানসভা ইলেকশনে যারা ভোট দেবেন তাদের নাম কিন্তু এই ভোটার লিস্টে ওঠেনি, অর্থাৎ তাদের নামও কিন্তু ভোটার লিস্টে ওঠা দরকার। তাই জন্য সবসময় মনে রাখবেন এই লিস্টটি কিন্তু ফাইনাল লিস্ট নয়, এরপর আবারও একটা লিস্ট বেরোবে। তাই জন্য আন্ডার এডুকেশন যাদের আছে তারা এখন চুপচাপ ঘরে বসে থাকুন, কোনো চিন্তার ব্যাপার নেই। এগুলো এখন বিচারাধীন পর্যায়ে রয়েছে। বিচারাধীন পর্যায়ে শেষ হলে তখন আবার একটা যে লিস্ট বেরোবে সেখানে আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাপারটি বৈধ না অবৈধ, অর্থাৎ আপনি বৈধ ভোটার না অবৈধ ভোটার। এবার আমরা চলে আসি যাদের নামে ডিলিটেড লেখা রয়েছে। আর এই আন্ডার এডুকেশনে আপনারা জানেন যে প্রায় 60 লক্ষ ভোটার, পরিসংখ্যান অনুযায়ী যেটা বলা হয়েছে, প্রায় 60 লক্ষ ভোটার আন্ডার এডুকেশনের আন্ডারে রয়েছেন। তাই জন্য এই 60 লক্ষ ভোটারের এখন কিচ্ছু করবার দরকার নেই, এটা বিচারাধীন পর্যায়ে রয়েছে। আবার একটি লিস্ট বেরোবে এবং আশা করা যায় সেই লিস্টে এখন বর্তমানে যারা আন্ডার এডুকেশন রয়েছেন অর্থাৎ বিচারাধীন পর্যায়ে রয়েছেন তাদের নাম অনেকেরই সেই লিস্টে আবার নিযুক্ত হয়ে যাবে বা যুক্ত হয়ে যাবে, এবং তিনি বৈধ ভোটার হিসাবে প্রমাণিত হবেন। এবার আমরা চলে আসি যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে তারা কি করবেন। এবার দেখুন এখানে একটি প্রতিবেদন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে, দেখুন, ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট ডিলিটেড, ভোটার তালিকায় ডিলিটেড ফের নাম তুলতে কোথায় কিভাবে আবেদন। এবার এখানে পরিষ্কার কি বলা হয়েছে সেটা দেখুন। বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে 3টি ক্যাটাগরি। বৈধ ভোটার যাদের নামের পাশে কিছু লেখা নেই, অর্থাৎ তারা স্বাভাবিকভাবেই ভোট দিতে পারবেন। দ্বিতীয়ত ক্যাটাগরি হলো এডুকেশন, অর্থাৎ তাদের মামলা বিচারাধীন, তাদের জন্য ধীরে ধীরে বের হবে সাপ্লিমেন্টারি তালিকা। এরপর তৃতীয় তালিকা হলো ডিলিটেড। এই ক্যাটাগরিতে নাম থাকার অর্থ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, অর্থাৎ তারা আর ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে কি করণীয়? এই ডিলিটেড ভোটাররা কি নতুন করে নাম তুলতে পারবেন? কি বলছে কমিশনের নিয়মে? নাম ডিলিটেড ক্যাটাগরিতে থাকলে কি করবেন? এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে মৃতদের নাম ডিলিট হয়েছে, তবে এমন অনেক নাম রয়েছে যারা জীবিত রয়েছে তবুও তাদের নামের পাশে লেখা রয়েছে ডিলিটেড। সেক্ষেত্রে কি করবেন? জীবিত ব্যক্তিদের এসআইআর এর চূড়ান্ত তালিকায় নাম ডিলিট হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। ডিও সিওর কাছে আবেদন করতে হবে। তালিকা প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিওর কাছে আবেদন জানাতে হবে। ডিও যদি তাদের নাম তালিকায় না তোলার সিদ্ধান্ত জানান তাহলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে পরবর্তী 15 দিনের মধ্যে চিফ ইলেকটোরাল অফিসারের কাছে আবেদন করা যাবে। কোথায় আবেদন জানাবেন?
নির্বাচন কমিশন জানাচ্ছে voters.eci.gov.in এর মাধ্যমে বিএলওদের এই আবেদন জানাতে পারবেন। ডিওর মাধ্যমে আবেদন করতে পারবেন। electoralsearch.eci.gov.in এই পোর্টালে এপিক নাম্বার দিয়ে সংশ্লিষ্ট বিএলও ডিওর নাম, ফোন নাম্বার ওখানে দেখা যাবে। যদি সিও আবেদন খারিজ করে দেয় তাহলে ফর্ম 6 এর মাধ্যমে আবেদন জানানো যাবে। নতুন করে ভোটার হিসাবে নাম তোলার জন্য আবেদন করতে হবে। এর জন্য ইসিআই নেট অ্যাপ পোর্টাল থেকে ফর্ম জমা নেওয়া যাবে। তাহলে দেখতে পারলেন এখানে সম্পূর্ণ আবেদনে কি বলে দেওয়া হয়েছে। এইবার আপনাদের দেখিয়ে দেব যে যারা ডিলিটেড তারা যে আবেদন করবেন সেই আবেদনটি তারা কিভাবে লিখবেন। আমি এখানে আপনাদের দুটি দেখাবো, একটি ইংলিশে এবং একটি বাংলায়। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটি। আবেদনটি আপনারা যেটা ডিওর কাছে আবেদন করবেন সে আবেদনে আপনারা কিভাবে লিখবেন তার একটি বিকল্প চিঠি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিঠি অনুযায়ী আপনারা কিন্তু আবেদনটি করবেন এবং তার সঙ্গে আপনাদের কি ডকুমেন্ট জমা দিতে হবে সেটাও কিন্তু আমি আজকের ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই একটি অনুরোধ, ভিডিওটি একদম স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, তাহলে আপনাদের কাছে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এবার দেখুন এখানে যে ড্রাফটটি বা চিঠিটি দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটি চিঠি। এটা কিন্তু ইলেকশন অফিস থেকেই এই চিঠিটি ড্রাফট করে দেওয়া হয়েছে। এই অনুযায়ী কিন্তু আপনাদের লিখতে হবে। এটি ইংলিশে আছে, আমরা বাংলাতেও এটি করে রেখে দিয়েছি। আপনারা ইংলিশ বা বাংলায় আপনারা যেটাতে মন চায় সেটাতে লিখতে পারেন। যেরকম ইংলিশে যদি লেখেন তাহলে এখানে আপনাদের প্রথমে লিখতে হবে টু ডিস্ট্রিক্ট ইলেকশনার অফিসার। আমরা যেহেতু নর্থ 24 পরগনার ওপর বেস করে করছি, দেখেন নর্থ 24 পরগনা আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা এখানটায় লিখে দেবেন। আমি এই চিঠিটি বাংলাতেও অনুবাদ করে রেখেছি, আপনারা যদি পারেন তাহলে বাংলাতেও লিখবেন। যদি চান আপনারা নিজেদের হাতে চিঠিটি ড্রাফট করে নেবেন। ড্রাফট করে নিয়ে তারপর সেই চিঠিটির সঙ্গে যা যা ডকুমেন্ট দিতে হবে সেটাও আমি বলে দিচ্ছি ভিডিওতে, সেগুলো দিয়েই চিঠিটি জমা দেবেন। তাই জন্য একটু অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। এটা কিন্তু সম্পূর্ণ একটি অফিসিয়াল চিঠি, এখান অফিস থেকেই ইলেকশন অফিস থেকে এই ড্রাফটটি দেওয়া হয়েছে। এই ড্রাফট অনুযায়ী কিন্তু আপনাদের চিঠিটি লিখতে হবে। এবার দেখুন এখানে আমরা যেটা বাংলায় লিখেছি এভাবে আপনারা চিঠিটি ড্রাফট করবেন। আপনারা স্ক্রিনটিকে পজ করে নিয়ে এই চিঠিটি এইভাবে লিখে তারপরে তার সঙ্গে যা যা ডকুমেন্টস দরকার সেগুলো আপনারা এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন। আমি পুরো বিষয়টি বলে দিচ্ছি আপনাদের। প্রথমে এখানে ওপরে আপনি কাকে অ্যাড্রেস করে লিখবেন সেটি এখানটায় লেখা আছে, টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার নর্থ 24 পরগনা। এবার এখানটায় বিষয়টি দেওয়া রয়েছে। বিষয় এখানে দেওয়া রয়েছে 28/2/2026 তারিখে প্রকাশিত নির্বাচক তালিকাতে নাম বাতিল সংক্রান্ত বিষয়ে পুনর্বিবেচনার আবেদন। এবার এখানে যেটি লেখা হয়েছে, মহাশয় আমি, এখানে আপনার নামটি লিখে দেবেন এই জায়গায়। পিতা বা মাতা বা স্বামী বা স্ত্রী অন্যান্য যাই হোক সেটা যা হবে, যার যদি পিতা হয় তার পিতার নাম, মায়ের হলে মায়ের নাম এখানটা আপনারা লিখে দেবেন। ড্যাশ বিধানসভা, আপনি যে বিধানসভায় থাকেন সেই বিধানসভার নাম এখানে, ক্ষেত্রের পার্টের একজন, এখানে পার্ট নাম্বারও লিখে দেবেন, সেই বিধানসভার কোন পার্ট নাম্বারের আপনি অন্তর্ভুক্ত সেটি এখানটা লিখে দেবেন। ভোটার 16/12/2025 তারিখে প্রকাশিত খসড়া নির্বাচন তালিকা অনুসারে আমার ক্রমিক সংখ্যা, আপনার ভোটার লিস্টের যে ক্রমিক সংখ্যা সেই ক্রমিক সংখ্যাটা এখানটা লিখে দেবেন এবং এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি, সেই নাম্বারটি আপনি এখানটায় লিখে দেবেন। এবার এখানে লেখা হচ্ছে দেখুন, আমার নাম 28/2/2026 তারিখে প্রকাশিত চূড়ান্ত নির্বাচক তালিকা থেকে বাতিল হয়ে গেছে। এবার এখানে আপনারা লিখবেন আমি ড্যাশ বিধানসভা, এখানে বিধানসভার নাম দিয়ে দেবেন আপনি যে বিধানসভায় বসবাস করেন, ক্ষেত্রের ড্যাশ পার্টের এখানে পার্ট নাম্বারটি দিয়ে দেবেন, একজন স্থায়ী বাসিন্দা এবং ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হবার যোগ্য। মহাশয়ের কাছে আমার বিনীত নিবেদন এই যে বিষয়টি পুনর্বিবেচনা করে আমার নাম ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হোক। এবার বিনীত এই জায়গাটা আপনি আপনার স্বাক্ষর করে দেবেন, আর যিনি স্বাক্ষর করতে না পারেন তিনি বাঁ হাতের আঙুল, বুড়ো আঙুলের ছাপ এখানটায় দিয়ে দেবেন, এখানটায় ফোন নাম্বারটি লিখে দেবেন। এইবার এর সঙ্গে যে যে সংযোজিত নথি আপনি ডকুমেন্টসগুলি দেবেন সেগুলি এখানটায় লিখে দিতে হবে। 1 2 3 4 করে সব দেওয়া আছে, সেখানে কি দিচ্ছেন সেগুলি আপনি এখানটায় লিখে দেবেন, যে জেরক্সগুলি আপনি দিচ্ছেন। প্রথমত একটা হলো এনুমারেশন ফর্মের স্বপ্রত্যায়িত কপি, আপনার কাছে যে এনুমারেশন ফর্মটি ছিল তার কপিটি একটা দিয়ে দেবেন, যে কপিটি আপনাকে রিসিভ করে দিয়ে দিয়েছিল স্ট্যাম্প মেরে সেটি দিয়ে দেবেন। এবং এর সঙ্গে বাদবাকি যে ডকুমেন্টসগুলি আছে, যে যে ডকুমেন্টসগুলি আপনার লাগবে বা এর সঙ্গে জমা দেবেন আপনি নিজেকে ভোটার প্রমাণিত করবার জন্য, সেগুলি 1 2 3 4 করে এখানে পরপর লিখে দেবেন। যেগুলি দিচ্ছেন সেগুলি এখানটায় লিখে দেবেন, কি কি জমা দিচ্ছেন অর্থাৎ এর সঙ্গে কি কি জমা দিচ্ছেন। এবার এর সঙ্গে কি কি জমা দিতে হবে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা আগেও করেছি এইসব নিয়ে অনেক কিছু ভিডিও, যে সঙ্গে যেগুলি জমা দিতে হবে, যে নথিগুলি জমা দিতে হবে, তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সঙ্গে যে নথিগুলি আপনাদের জমা দিতে হবে। প্রথমত যেটা হলো সেটা হলো এখানে যে দেখুন 13টি দেওয়া রয়েছে, এর মধ্যে যেগুলি আপনি দিতে চান আপনাকে ভোটার প্রমাণিত করবার জন্য। প্রথমত হলো এনি আইডেন্টিটি কার্ড বা পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি বা পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অর PSU, এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটিজ, ব্যাংক, পোস্ট অফিস, LIC, PSU পিরিয়ড টু 1/7/1987,
বার্থ সার্টিফিকেট অর্থাৎ আগেরটি যেটা ছিল সেটা হলো আপনার ব্যাংক বা পোস্ট অফিসে যদি কিছু থেকে থাকে কোনো ডকুমেন্ট, সেটা 1/7/1987 সালের আগে হতে হবে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটি, পাসপোর্ট, matriculation by educational certificate issued by recognized board by university, permanent residential certificate issued by competent state authority অর্থাৎ domicile certificate, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাছে থেকে থাকে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেখানে এটা চলছে সেই জায়গায়, সে ছাড়া অন্য জায়গায় হবে না এটা, ফ্যামিলি রেজিস্টার্ড প্রিপেয়ার্ড বাই স্টেট বা লোকাল অথরিটি, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট, আর ফর আধার কমিশন ডাইরেক্টেড ইস্যু ওয়াইড লেটার নাম্বার এত 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 শ্যাল অ্যাপ্লাই। আধার কার্ড আপনি দিতে পারবেন, কিন্তু আধার কার্ডের সঙ্গে কিন্তু উপযুক্ত 11টির মধ্যে যে কোনো একটি নথি আপনাকে দিতে হবে। আর যদি বিহারে আপনি আগে থেকে থাকেন তাহলে বিহারের ইলেকটোরাল রোল অর্থাৎ বিহারে যে এসআইআর হয়ে গেছে লাস্ট 1/7/2025 তারিখে, সেই ইলেকটোরাল রোলে যদি আপনার নাম থেকে থাকে তাহলে বিহারের সেই ইলেকটোরাল রোলের একটি কপি আপনি দিতে পারবেন। তবে এই নথিগুলি নিয়ে কিন্তু আপনাকে এই চিঠিটি লিখে সঙ্গে কি কি নথি দিচ্ছেন সেটি কিন্তু অ্যাটাচমেন্ট করে আপনাকে ডিও অফিসকে গিয়ে জমা দিতে হবে 15 দিনের মধ্যে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।